হঠাৎ থেকে ভেতরে জোনাকির আলোর মতো দুটো কিছুটা জল জল করছে। ওটা দেখে বুঝতে তো পারেই না কি, এবং ও যেটা করে সেটা হলো একটা মানে লাঠি দিয়ে খুঁচিয়ে দেয়। এগুলো ছিল চবনের সরজাতি। হঠাৎ করে দেখছি কি ব্যাপার, এরকম একটা ভাবে তো এটা হওয়া সম্ভব না। কমের ব্যাপার নয়, তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস। অশ্বিনী কুমার দা নিজেদের পাত্র সেটা উঠিয়ে অশ্বিনী কুমার দাকে অর্ঘ্য দিতে গেলেন। এই সময় ইন্দ্র এসে হাত ধরে ফেললেন চবনের। ভয়ে ওষ্ঠ লেহন করতে করতে তিনি করতে করতে তিনি ফাইনালি বললেন যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ধীরে ধীরে বড় হয়ে উঠলেন এবং খুব তাড়াতাড়ি বেশ তাড়াতাড়ি বড় হয়ে গেল, বিরাট বড় রাজা ধনুর্বেদে পারদর্শী হলেন। দিব্যাস্ত্র, অভেদ্য কবচ। আচ্ছা, মানধাতার গল্প তো শুনলাম। সোমক যে আরেকজন যে যজ্ঞ করছেন ওনার কেসটা কি? তো পুরোহিত বালককে টেনে নিয়ে চলে যায় এবং কেটে ফেললেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আবার এসে গেছি আর একটা এপিসোড নিয়ে। মাঝখানে একটা এপিসোড একদিনের একটা গ্যাপ গেছে, একটা উইকের, কারণ মাঝখানে ছিল পুজো। আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার অনেক অনেক আদর। সো আজকের এপিসোড শুরু করছি। আগের দিন আমরা এপিসোড শেষ করেছিলাম একটা কোন জায়গায় প্রেমাচিস? কোথায় শেষ করেছিলাম? আমরা শেষ করেছিলাম ওই তো কৃষ্ণরা এলেন। হ্যাঁ, কৃষ্ণরা এলে এসে কথা বললো, সাত্যকীও বললো টললো। হ্যাঁ, তারপর বললো যে না, ওইসব করে লাভ নেই। ওরা প্রায় বলে এদেরকে থাকতে দাও, আমরা জিতে নিয়ে আসি, তারপরে বলবো যুধিষ্ঠিরকে বলবো যে আচ্ছা 12 বছর পরে তুমি এসে আবার গদিতে বসো। যুধিষ্ঠির সেটাতে রাজি হলেন না, বুঝিয়ে টুজিয়ে ওদেরকে পাঠিয়ে দিলেন। এই জায়গাতে আমরা শেষ করেছি। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হলো সরি, এই যে পুরোটা যাচ্ছে, পুরো বিষয়টা লোমশ মুনির সঙ্গে ওরা বিভিন্ন তীর্থস্থানে যাচ্ছে এবং সেখানে এক একটা গল্প লোমশ মুনি তাদের বলছে। একটা জিনিস একটুখানি বলা দরকার আমার মনে হয়, যে এই পুরো গল্পগুলো মনে হতে পারে যে আউট অফ কনটেক্সট। আমরা বলছি যে লোমশ কোথাও একটা গেলেন, তিনি একটা গল্প বললেন, কিন্তু প্রথম গল্পটার ক্ষেত্রে কিন্তু লোমশ বলেছিলেন যে তুমি জানোই না যে একটা রাজা তার জীবনে কি মধ্যে দিয়ে গেছে। নলের গল্পটা বলেছেন, নল দময়ন্তীর গল্পটা বলেছেন। এরকমই তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম গল্প বলছেন, জাস্ট টু গিভ যুধিষ্ঠির অ্যান আইডিয়া। আচ্ছা সরি, আপনারা অনেকে বলেছেন ইংরেজি বলবেন না। হ্যাঁ, যুধিষ্ঠিরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, আইডিয়া না, ধারণা, যুধিষ্ঠিরকে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য যে জীবনটা কিভাবে অতিবাহিত করতে হয় বা বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স কিরকম করে অভিজ্ঞতা কি করে সঞ্চয় করতে হয়। হ্যাঁ, তো আজকে বিভিন্ন রকম এরকম অভিজ্ঞতা সঞ্চয়ের গল্প আমরা বর্ণনা করব। তো আমরা এখন এই যে প্রথম যে গল্পটা, সেটা হলো এরা ওই দুর্যোধনকে জয় করো বলে তো চলে গেছে। তারপর তারা গেছে কোথায়? তারপর তারা বিদায় নিয়ে চলে গেছে যাদবরা। এবার যথারীতি যুধিষ্ঠিররা আবার পুনর্বার যাত্রা করে বৈদুর্য মানে নর্মদা নদীর পাশাপাশি বৈদুর্য পর্বতে এসে ওনারা উপস্থিত হলেন। তো লোমশ যথারীতি বললেন যে এখানেও একটা আখ্যান কিন্তু আছে, এখানে ত্রেতা এবং দাপরের মিলন হয়। ত্রেতা যুগ এবং সন্ধি আর কি। হ্যাঁ, দাপর যুগের মিলন। তো মহর্ষি ভৃগু নাম শুনেছো তোমরা? হ্যাঁ, তার যে পুত্র চবন, সে চবনের একটা গল্প আছে। বলো কীরকম? বলছে চবন এই স্থানে অনেক দিন ধরে তপস্যা করতে করতে, তোমরা বাল্মীকির নাম শুনেছো? বলে হ্যাঁ, বল্মিক যে জিনিসটা দিয়ে মানে উই ঢিপি আর কি, উই ঢিপি চারপাশে ওর উপর হয়ে যাওয়াতে ওর নাম বাল্মীকি হয়, রত্নাকরের নাম। তো এক্ষেত্রে ভৃগুর পুত্র চবনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হয়, যে ওরাও মানে সম্পূর্ণভাবে আবৃত হয়ে যায়। হ্যাঁ, ওই বল্মিক তারা বা উই ঢিপি তারা। ভালো লাগছে তো এইসব বাংলা শুনতে। তো সেখানে আচ্ছা, এটা গেল একটা জিনিস। হ্যাঁ, তারপরে লতা গুল্ম চলে আসে, পিঁপড়ে, তারপরে তোর
ইয়েও আছে, পিপিলিকা, মানে পিঁপড়ে, অনেক পিঁপড়ে, হ্যাঁ। অনেক পিঁপড়ে টিপড়ে ধরে এইভাবে একটা মানে এরকম একটা স্তূপের মতো হয়ে একটা ঢিবি হয়ে আছে। ঢিবি হয়ে আছে। তো সেই সময় এক রাজা ছিল, রাজার নাম স্বরজাতি। সে রাজার 4,000 স্ত্রী ছিল, মানে নামটা মনে রাখতে হবে, 4,000 স্ত্রী নাকি একটা লোকের, কিন্তু কন্যা একটাই, সেই মানে একটা কন্যা কিনা জানি না, বাট একজন কন্যা সেখানে এসছে। তো তিনি বিহার করতে এসছেন, বিভিন্ন রকম ঘোরাঘুরি করছেন, পিকনিক করবেন নিশ্চয়ই কিছুক্ষণ পরে, এরকম একটা প্ল্যান আছে। সবাই মিলে বনভোজন, সবাই মিলে একটা ক্যাম্পিং ট্যাম্পিং হয়েছে, মৃগয়া টুগয়া করবেন। তিনি বিহারে এসছেন, তো সুকন্যা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর ওই ঢিবির ভেতর চবন্ত তপস্যা করতে করতে হঠাৎ সুকন্যাকে দেখতে পায়। এবং বলা বাহুল্য সুকন্যা অতীব সুন্দরী একজন সুন্দরী যুবতী। হ্যাঁ হ্যাঁ, তো তো সেজন্যে এবার চবন ভেতর থেকে দেখে একটুখানি দেখে একটু আপ্লুতই হয়, এত সুন্দর একজন মহিলা, মানে মেয়ে মেয়ে, এবং সে এক বস্ত্রে রয়েছেন ওখানে। তাকে দেখে অত তপস্যা করেও কি হলো কে জানে, ও একটুখানি মন ডোল গেয়া। বাবা হিন্দি, আবার এমনিতে ইংরেজি না বলতে বলছে, মন আন্দোলিত হলো, মন আন্দোলিত হয়ে গেল। হ্যাঁ, তা সেই মন আন্দোলিত হওয়ার পর তিনি ভেতর থেকে ডাকলেন, সেই বলমিক স্তূপের ভেতর থেকে তিনি ডাকলেন সুকন্যা বলে, কিন্তু খুব ক্ষীণ কণ্ঠে, কারণ এতদিন ধরে তপস্যা করছেন, বলমিক স্তূপের ভেতর থেকে বলছেন, তো আওয়াজ তো খুব একটা যাচ্ছে না। এবার সুকন্যা কিছু একটা শুনতে তো পায়নি, কিন্তু এদিক ওদিক দেখে হঠাৎ দেখে একটা এরকম স্তূপ পড়ে আছে। তো স্তূপটার দিকে তাকায়, হঠাৎ দেখে ভেতরে জোনাকির আলোর মতো দুটো কিছু একটা জল জল করছে। ওটা দেখে বুঝতে তো পারেই না কি, এবং ও যেটা করে সেটা হলো একটা মানে লাঠি দিয়ে খুঁচিয়ে দেয়, আর চবন ভেতরে, এগুলো ছিল চবনের চোখ। হ্যাঁ, সেই দুটো ছিল চবনের চোখ। এবার চবন প্রচণ্ড রেগে যায় ভেতরে, রেগে গিয়ে যেটা করে সেটা হলো মেয়েটার উপর ডিরেক্টলি কোনো অ্যাকশন নেয় না, কিন্তু এই যে রাজা এসছে, এতগুলো সৈন্য সামন্ত, তার যা যা লোকজন আছে, সবার মলমূত্র বন্ধ করে দেয় তার অভিশাপে। সে যাতা অবস্থা, মানে সারা প্রজা, সৈন্য, প্রজা তো না, সৈন্য সামন্ত সবাই, তাদের মলমূত্র বন্ধ হয়ে গেছে, তারা খুবই কষ্টে আছে। স্বরজাতি হঠাৎ করে দেখছি কী ব্যাপার, এরকম একটা ভাবে তো এটা হওয়া সম্ভব না। যতদূর জানি যে মহর্ষি ভৃগুর পুত্র চবন এই স্থানেই বোধহয় তপস্যা করছেন, তার অভিশাপে এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। সুকন্যা তখন বলল যে আমি কিন্তু একটা বলমিক স্তূপ দেখেছিলাম, তার মধ্যে দুটো জোনাকির মতো জিনিস দেখেছিলাম, তাদের খুঁচিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে স্বরজাতি প্রথমে সৈন্য সামন্ত যারা রয়েছে, রানী, সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি কারো অনিষ্ট করেছো? বলছে না। তখন সুকন্যা এই কথাটা বলে যে কারো অনিষ্ট তো করিনি, কিন্তু দুটো জোনাকি পোকার মতো ছিল, এরকম একটা করেছিলাম, আমি খুঁচিয়ে দিয়েছি। হ্যাঁ, খুঁচিয়ে দিয়েছি, এবং সেটা আমি জানি না যে সেটা অন্যায় কিনা। এবার তো স্বরজাতি তখন গিয়ে বলমিক স্তূপের সামনে বলেন যে আমি জানি আপনি ঋষি চবন, তো আপনি প্লিজ ওকে একটু ক্ষমা করে দিন, ও একেবারেই বুঝতে পারেনি, ও বাইরে থেকে দেখে ভেবেছে দুটো জোনাকি, আর আপনার মানে দেখে তো বোঝা যাচ্ছে না। বলে হ্যাঁ, ক্ষমা আমি করতে পারি, কিন্তু তোমার পুত্রীকে খুব সুন্দর দেখতে, তুমি যদি তোমার পুত্রীকে আমাকে দান করো, তাহলে বাকি এই সমস্ত প্রবলেম, তোমার প্রজাদের বা তোমার সৈন্য সামন্তদের প্রবলেম সলভ হয়ে যাবে। এবার এখানে লেখা আছে যে স্বরজাতি ইমিডিয়েটলি রাজি হয়ে যান। মানে এখানেও তাই লেখা আছে যে স্বরজাতি একেবারেই কাল বিলম্ব না করে, বিচারও করেন না কিছু, মানে ইমিডিয়েটলি রাজি হয়ে বলে ওকে ডান, ডিল ডান। এবার সেক্ষেত্রে হয়ে যাওয়ার পর সুকন্যা চবনের সেবা করা শুরু করলো, এবং চবন কিন্তু সুকন্যার চেয়ে অনেক বেশি বৃদ্ধ, অনেক বৃদ্ধ, একদম মানে অসতিপর বৃদ্ধ যাকে বলে সেরকম বৃদ্ধ। এবার সুকন্যা সেবা করতে লাগলো। এবার একদিন অশ্বিনী কুমার দয় কে আমরা মোটামুটি সবাই জানি। অশ্বিনী কুমার দয় হলো দেবতাদের চিকিৎসক, ডাক্তার, বেসিক্যালি ডাক্তার। তো সেই দুই ডাক্তার ঘুরতে ঘুরতে একদিন সুকন্যাকে দেখতে পায় স্নান শেষে স্নান ঘাটে নির্বস্ত্র অবস্থায়, এবং দেখার পর বলে যে আপনি এত এক অপূর্ব সুন্দরী মহিলা, আপনার এত তেজ,
তা আপনি এরকম এই পৃথিবীতে থেকে কি করছেন? আপনার তো স্বর্গে থাকা উচিত, আপনার তো দারুণ দারুণ বস্ত্র পরিধান করা উচিত, আপনাকে দারুণ লাগবে দেখতে যদি এরকম হয়। তা আপনি আমাদের সঙ্গে চলুন, আমাদের দুজনের মধ্যে কাউকে একটা আপনি বিবাহ করুন। কাউকে একটা বিবাহ করুন, আমাদের সঙ্গে চলুন, আপনার স্বর্গে থাকবো। তো বলে না না, এইটা বলে তো লাভ নেই, আমার মনে হয় একজন পত্নী হিসাবে আমার যে পতি তার কাছেই আমার স্বর্গ। তো বলে আচ্ছা, তাহলে একটা অপশান ওরা দেয়, বলে একটা জিনিস আমি করতে পারি আপনার জন্য, আপনার স্বামীকে, তোমার স্বামীকে আমরা যেটা করব সেটা হলো তোমার স্বামীকে জরামুক্ত করে নতুন যৌবন দিয়ে দেবো। কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে তোমার চুজ করতে হবে। আর ওদের মাথায় কি আছে যে একদম একটা বয়স্ক লোক যদি হঠাৎ যৌবন পেয়ে যায়, ওর তো প্রোফাইল পিকচার নেই, পুরোনো ছবি দেখে আসবে সুকন্যা, তো চিনতে পারবে না। তার অশ্বিনী কুমার দা এমনিও মানে প্রফেশনালিও বেশ অ্যাক্লেমড, হ্যাঁ, স্বর্গে টর্গে থাকে এবং ওরা দেখতে সুন্দরী জানা যায়। এবার একে এই আমাদের শ্রবণকে একটা জিনিস তারা তৈরি করে দেয়, এবং এখানে বলে রাখা ভালো, চবনপ্রাশ যে শব্দটা সেটা এখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু অন্য ভাবে লেখা আছে ব্যাপারটাকে। কিরকম? এখানে এই ভার্সনে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে চবনের কাছে সুকন্যা গিয়ে বলেন যে এরকম একটা প্রস্তাব এসছে, যে অশ্বিনী কুমার দা বলছেন যে আপনাকে জরামুক্ত করে দেবে, যৌবন ফিরিয়ে দেবে, তারপরে আমাকে এই তিনজনের মধ্যে একজনকে পতি হিসেবে বরণ করতে হবে। চবনও রাজি হয়ে যান। এখানে তার পরের পার্টটা যেটা, সেটা হচ্ছে যে বলেন যে তাকে জলে ডুবতে হবে। তো হ্যাঁ, ঠিকই একদমই ঠিক, জলে ডুবতে হবে, জলে তিনজনকে ডুববে, একসাথে উঠবে এবং ওর যৌবন প্রাপ্ত হয়ে যাবে। দ্যাট ইজ ট্রু। বাট এইটারই আরেকটা অংশ অন্যান্য, মানে শতপথ ব্রাহ্মণ, মানে যজুর্বেদের একটা গদ্য ভার্সন, সেখানে এইখান থেকে এই চবনের মানে পুনর্যৌবন প্রাপ্ত হওয়াটাই চবনপ্রাশ হিসাবে লেখা, চরক সংহিতাতেও লেখা। আচ্ছা, এই যে চবনপ্রাশ খেলে তার মানে ওই চবনপ্রাশ নামটাই চবন থেকে তৈরি হয়েছে, ইনি এরকমভাবে পুনর্যৌবন লাভ করেছিলেন। চবনপ্রাশ খেলে তোমাদের যৌবন চলবে। আমাদের একেবারেই চবনপ্রাশ স্পন্সর করেনি, কিন্তু আমরা জাস্ট একটা গল্পের জন্য বললাম। হ্যাঁ, আর তো ছোটবেলা থেকে খাচ্ছি কোথায়। হ্যাঁ, কিছু এখনও তো যৌবন প্রাপ্ত থাকলাম না, সে চরক সংহিতায় কী লেখা আছে তার থেকে খেলে হয়তো অন্য কিছু হতো। যাই হোক, এবার তারা জলে উঠেলেন, এই গল্পে ফিরি, তারা জল থেকে উঠেলেন। এবার যথারীতি অশ্বিনী কুমার দেন না একটু মাথাটা একটু হালকা, আমার মনে হচ্ছে একটু আইকিউ লেভেল কম ছিল, কারণ ওদেরকে দুজনকে চেনেও, তাই তো থার্ড লোকটা তো অবভিয়াসলি ওর বরই হবে, এটা তো একটা বেসিক লজিক। না, কমের ব্যাপার নয়, তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস, অশ্বিনী কুমার দা নিজেদের চেহারা চেঞ্জ করতে পারতো, কিন্তু এক্ষেত্রে করেছি কিনা তো বলেন, তারা জানি না আমরা, যদিও বুদ্ধি থাকলে করে থাকতে পারে। হ্যাঁ, বুদ্ধি থাকলে করে থাকতে পারে। তো যাই হোক, এবার সেইখানে চবনকে বেছে নেয়, এবং চবনকে বেছে নেওয়ার পরে চবন বলে অশ্বিনী কুমার দয়কে যে আপনারা যেটা করলেন আমার জন্য, আমাকে এই সুদর্শন যুবারূপ দিলেন, আপনাদের জন্য আমারও কিছু করণীয় আছে। তা আমি একটা কাজ করব, সোমরস তো সবাই খেতে পারে না, আমি আপনাদের সোমপাই করে তুলব, মানে সোমরস আপনাদের খাওয়াবো। মানে একটা প্রপার সুন্দর, মানে সোমরস তখনকার দিনে শুধু মদ হিসাবে তো বলা হতো না, সুরা আর সোমরস আলাদা জিনিস, একদমই আলাদা। হ্যাঁ, সোমরস হলো, মানে সোমরস সবাই পেতে পারে না, সোমরস খেলে মানে সমস্ত দিক দিয়ে খুবই একটা ডেভেলপমেন্ট হয়, সেটা করে দেবো। এবার করে দেবো তো বললো, তারপর কি হলো? তারপর তো অশ্বিনী কুমার দাও প্রীত হলো এবং চলে গেল। এবার চবন এবং সুকন্যা সুখে সংসার করছেন। সৎজাতির কাছে খবর গেল যে আমার যে মেয়ে জামাই সে আবার পুনর্যৌবন প্রাপ্ত হয়েছে। সুদর্শন তো সে দেখতে এলেন, দেখতে এসে তো অবশ্যই খুশি হলেন খুব, যে যাক, মেয়েকে একটা অন্যরকম অবস্থায় আমাকে অশীতিপর একজন বৃদ্ধের সাথে বিয়ে দিতে হয়েছিল, এখন তো ব্যাপারটা ঠিকই আছে। তো এই ব্যাপারটাকে একটু উদযাপন করবার জন্যে চবনই বললেন যে একটা যজ্ঞ করা হোক। তৎক্ষণাৎ দিনে পার্টি মানে যজ্ঞ, তো যজ্ঞ করা হোক। তো যজ্ঞ শুরু হলো। যজ্ঞ যখন শুরু হলো, সাংঘাতিক বড় সরজাতি বড় করে যজ্ঞের ব্যবস্থা করলেন, এবং যজ্ঞ শুরু করা যখন হলো,
তখন চবনের তো মনে আছে অশ্বিনী কুমার যজ্ঞের যে সোমরসের পাত্র সেটা উঠিয়ে অশ্বিনী কুমারদ্বয়কে অর্ঘ্য দিতে গেলেন। এই সময় ইন্দ্র এসে হাত ধরে ফেললেন চবনের। তো বললেন যে এটা আপনি কি করছেন, কারণ সেই অর্থে তো অশ্বিনী কুমারদ্বয় সোমরস পান করার যোগ্য নন। ওরা তো ঈশ্বরের জগতে ওনারা ভৃত্যের মতন, ওরা ফিজিশিয়ান, রূপ টুপ চেঞ্জ করে ওসব ঠিক, কিন্তু এদের কাছে তো সোমরস যাবে না। চবন বললেন না, আমি কথা দিয়েছি, এরা আমাকে যৌবন ফিরিয়ে দিয়েছে, এদেরকে তো আমি সোমরস দান করবো, আমার কথা দেওয়া হয়ে গেছে। আর একবার मैंने जो कमिटमेंट कर दी फिर मैं अपना भी नहीं सुनता। হ্যাঁ, তো তারপর এটা নিয়ে এরা দুজনের মধ্যে বচসা হলো। একটা পর্যায়ে এসে ইন্দ্র ক্ষেপে গিয়ে বললেন যে আপনি যদি ওদেরকে সোমরস দিতে যান, মানে ক্লাসিজমটা কোন লেভেলে ছিল ভাব তুই, যে ওদেরকে যদি আপনি সোমরস দেন তাহলে আমি বজ্র আপনার ওপরে নিক্ষেপ করব। হেসেছে চবন, হ্যাঁ ঠিক আছে। তো এগিয়ে নিয়ে দিতে যাচ্ছে, বজ্র তুলেছে মারার জন্যে, চবন একটু তাকালেন ওর দিকে, উনি স্তম্ভিত হয়ে গেলেন। স্তম্ভিত মানে হাতটা আটকে গেল, প্যারালাইজড হয়ে গেলেন। হাতটা স্পেসিফিক্যালি হাতটা জাস্ট আটকে গেল, কিছুই নড়ছে না। তো এই অবস্থা তাকালেন, এবং শুধু তাতেই চবন থেমে থাকলেন না। চবন কি করলেন, ওই যজ্ঞের মধ্যে থেকে মন্ত্রতন্ত্র কিছু পাঠ করে অসুর একজন বড়, ওখানে কি বলি কৃতা লেখা আছে। কৃত্তা বলতে এখানে বলা আছে অগ্নি থেকে মদ নামক এক অতি মহাবীর্য মহাকায় ঘোর দর্শন কৃত্তা মানে এখানে লেখা আছে ফুটনোটে অভিচার ক্রিয়ার জন্য ব্যবহৃত বা আবির্ভূত যে এন্টিটি হয় বা দেবতাই লেখা আছে এখানে, তো সে এসে মানে উপস্থিত হয় বা আবির্ভূত হয়। তো এখানে এই মদ মানে ইনটক্সিকেশন, বেসিক্যালি নেশা যেটাকে বলে। তো সেরকম একটা নেশা আর অসুর তেমনি, এবং অতিকায় বড়, তার মানে দাঁত ফাঁত দেখে একবারে সবার ভয় লেগে যাচ্ছে, এবং সে ধীরে ধীরে ইন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন, ইন্দ্রকে গ্রাস করবেন। এমন সময় ইন্দ্র ভয় পেয়ে গেলেন। ইন্দ্র ভয় পেয়ে গিয়ে কোনো রকমে বলতে পারলেন চবনকে যে ক্ষমা করে দিন, মদকে আমার কাছে আসতে দেবেন না, আমি মেনে নিলাম সমস্ত, আমার ভুল হয়েছে, এখন থেকে অশ্বিনী কুমারদ্বয় সোমরস পাবে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে লেখা আছে, সেটা হলো ঠোঁট নাকি শুকিয়ে গেছে ওর, ভয়ে ওষ্ঠ লেহন করতে করতে তিনি তিনি ফাইনালি বললেন যে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, এবং ফাইনালি ওই অশ্বিনী কুমারদ্বয়কে করলেন, এবং তারপরে অশ্বিনী কুমারদ্বয়কে সোমরস দেওয়াও হলো। এবং চবন কি করলেন, তখন মদকে কি করা যায়, মদকে 4 ভাগে বিভক্ত করে দিলেন। এটা খুবই ইন্টারেস্টিং, 4 ভাগে বিভক্ত করলেন। 1 ভাগে হচ্ছে সুরায়, 1 ভাগ হচ্ছে স্ত্রী মানে নারী লোলুপতা বা এই জাতীয় যে ব্যাপারটা, তার মধ্যে 1 ভাগ হচ্ছে দুধ ক্রীড়া বা জুয়া খেলা, এবং আরেক ভাগ হচ্ছে মৃগয়া বা হান্টিং, শিকার। এই 4টের মধ্যে উনি মদকে ভাগ করে দিলেন। তার মানে এই মদ কিন্তু এই কামক্রোধ লোভ মোহ মদের মদ, অ্যাকচুয়ালি মানে এই নেশা বা ইনটক্সিকেশন বলে আমরা যেটাকে বলছি, বা ওই মানে মোহের পর যে মদ মানে ওই উন্মত্ত হয়ে যাওয়ার মতো যে জিনিসগুলো হয়। তো এখানে হচ্ছে মানে 4টে ক্ষেত্রেই এটা সত্যি। সুরা তো একেবারে ডিরেক্ট মদ, যে জন্য সুরাকে বোধহয় মদ বলা হয়। স্ত্রী মানে অনেকেই স্ত্রীর প্রতি তাদের বিভিন্ন রকম আসক্তি, আসক্তিটা সঙ্গ একেবারেই না, আসক্তি। হ্যাঁ, তারপর দুধ অবশ্যই মানে জুয়ার আসক্তি হয়, এবং পরবর্তী মৃগয়ার আসক্তিও কিন্তু দেখা গেছে অনেক জায়গাতেই। এখানেই তো আবার ওই মানে একে হালকা করে তুই যেটা বলছিলি, যুধিষ্ঠিরকে বুঝিয়ে দেওয়া হলো যে তুমি যে জুয়া খেলার তোমার যে একটা দুধ ক্রীড়ার যে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আসলে মদ নামক রাক্ষস, এবং সেটা কিন্তু খুব একটা ঠিক নয়, অসুর। এবার তারপর তো তারপরে এটা হয়ে গেল, যজ্ঞ শেষ হয়ে গেল, এখানে এই গল্পটা চলে গেল বনে। এই গল্পটা শেষ। এবার এরা আবার তীর্থ করতে গেছেন, সৈন্ধব পর্বত ইত্যাদিতে গিয়ে একটা জায়গায় ওনারা জানতে পারলেন যে যমুনা নদীর তীরে যে মান্ধাতার একটা গল্প আছে। হ্যাঁ, এবং সেখানে মান্ধাতার সমগ্র রাজা যজ্ঞ করছিলেন, এবং সেখানে বললেন যে এই একটা গল্প আছে, মান্ধাতার গল্প। যুধিষ্ঠির বলছেন যে মান্ধাতার তো নাম শুনেছি, কিন্তু সারা বিশ্বের একটা অধিপতির মতন ছিলেন, এবং সাংঘাতিক তার শক্তি, প্রতিপত্তি ইত্যাদিতে। এই মান্ধাতার একটা আমরা শুনেছি, মান্ধাতার জন্ম বৃত্তান্ত একটা আছে। জন্ম বৃত্তান্তটা তো বলুন তো একটুখানি।
যে জন্মবৃত্তান্তটা কি মান্ধাতার। তো লোমশ বললেন যে শোনো, ইক্ষ্বাকু বংশে, না এটা তো ইক্ষ্বাকু বংশ নয়, হ্যাঁ ইক্ষ্বাকু বংশ তো, হ্যাঁ ইক্ষ্বাকু বংশের একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে যুবনাশ্য। তো এই যুবনাশ্য প্রচুর, মানে 1000 অশ্বমেধ যজ্ঞ করেছেন এবং প্রচুর দান করেছেন, সমস্ত কিছু করেছেন, এবং সারা পৃথিবীতে তার মতন ভালো রাজা হয়তো খুব কম ছিল। কিন্তু এত সত্ত্বেও তার একটা প্রবলেম ছিল, সমস্যা ছিল, যে তার কোনো সন্তানাদি ছিল না। তো তিনি একটা সময়ে তার সমস্ত রাজ্যপাট, নিজের মন্ত্রী আমলা এদের কাছে ছেড়ে ইনি চলে যান বনে, গিয়ে থাকতে শুরু করেন এবং সন্তান লাভে তপস্যা এবং যোগ সাধনা করতে থাকে। তো একদিন এই জঙ্গলে থাকতে থাকতে, বনে থাকতে থাকতে তার গলা শুকিয়ে যায় একদম তেষ্টায়, শুকিয়ে তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভৃগুর আশ্রম দেখতে পান এবং সেখানে প্রবেশ করেন। এদিকে ভৃগুর পুত্র যে চবন, এই যে যার কথা এক্ষুনি হলো, চবন ওখানে তো জানেন যে যুবনাশ্বর এই ব্যাপার, তার সন্তানের লাভের জন্যে একটা যজ্ঞ করেছেন, সেদিনই যজ্ঞ করেছেন এবং একটা যজ্ঞ করে একটা ঘড়ায় জল, সেটার মধ্যে মন্ত্রপুত জল আর কি, সেটা সেই পুরো যজ্ঞের সমস্ত সামারি আর কি, নির্যাস সেইটার মধ্যে রেখেছেন এমনভাবে যে এটা মানে ওই যদি রানী, যুবনাশ্বের যে রানী, তিনি যদি এটা পান করেন তাহলে পরে তার সন্তান হবে, পুত্র সন্তান লাভ হবে। তো রাত্রিবেলা এরা এত যজ্ঞ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, ওই আরোটাকে একটা জায়গায় রেখে, ঘোড়াটাকে রেখে ঘুমিয়ে পড়েছেন। এদিকে যুবনাশ্ব ঢুকেছেন সেই আশ্রমে, তার তো অষ্টাদশ, প্রথমে ডাকতে চেয়েছেন সবাইকে যে কোথায়, কেউ কোথায়, কিন্তু গলা এত শুকিয়ে আছে যে তার আওয়াজই বেরোচ্ছে না, এত ক্ষীণ কণ্ঠ যে কেউ শুনতেই পায়নি। তো তখন সে দেখেছে একটা ঘোড়া রাখা আছে, তাতে জল আছে, তিনি নিয়ে গটগট করে জল খেয়ে ফেলেছেন ওখান থেকে, তাদের তেষ্টা নিবৃত্ত হচ্ছে, বাকি জলটা ফেলে দিয়েছেন। হ্যাঁ, বাকি জলটা ফেলে দিয়েছেন, কেন ফেলে দিলেন সেটা বুঝতে পারলাম না, কিন্তু ফেলে দিয়েছেন যে আর দরকার নেই। তো একটু পরে যখন চবন উঠলেন তখন দেখলেন যে ঘোড়ার পাত্র খালি, ঘোড়ায় কোনো জল নেই। তো কে করলো এটা? এই সারা দিন মানে আমরা এত যজ্ঞ টজ্ঞ করে একটা বানালাম, বললো তো তখন যুবনাশ্য বললেন যে আমিই করেছি, আমার এরকম ঘটনা, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে এখানে জলটা খেয়ে ফেলেছি। বলে এটা তো আপনার করা উচিত হয়নি, অনুচিত কার্য হয়ে গেছে। কারণ তখন বললেন যেমন যে এটা তো আপনারই সন্তান কামনার জন্য আমরা যে যজ্ঞ করেছি, তার ফলাফল এই মন্ত্রপুত এক ঘোড়া জল, তপসিদ্ধ মন্ত্রপুত একটা জল, যেটা খেলে পরে প্রায় ইন্দ্রের সমান আপনার পুত্র জন্মাতো। এই কিন্তু আপনি সে জলটা খেয়ে ফেললেন কোনো না করে। হ্যাঁ, এরকম কেউ করে আর ফেলে দেয় কেউ? জল নষ্ট করা ভালো নয়। এই জন্যই আমিও কিন্তু বটলে জল খেয়ে বাকি জলটা রেখে দিই, ফেলি না কখনো, জল নষ্ট করতে নেই। তো যাই হোক, কিন্তু এখন তো এটাকে তো আর কিছু করা যাবে না। এখন যেটা হবে শুনুন, আপনারই পুত্র হবে, মানে আপনার শরীর থেকেই পুত্র সন্তান জন্মাবে। আমরা এটুকু করতে পারি যে আপনার গর্ভযন্ত্রণাটা হবে না। গর্ভযন্ত্রণা, গর্ভধারণের যে ক্লেশ, সেটা মানে অ্যাকচুয়ালি হিসেবে সেটা পুরুষরা নিতেও পারবে না, নিতেও পারবে না, সেটা আপনার হবে না, কিন্তু আপনার শরীর থেকেই জন্মাবে। তারপর কি আর করা, 100 বছর এইভাবে, 100 বছর, হ্যাঁ 100 বছর। তো তার বাঁদিকটা ফুলে গিয়ে ওখান থেকে একটা পুত্র সন্তানের জন্ম হয়, ক্ষীণকায় পুত্র সন্তান। তো ক্ষীণকায় দেখে এবং এত সমস্ত শুনে ইন্দ্র চলে আসেন ওখানে। হঠাৎ ইন্দ্র কেমন করে এলেন সেটার কোনো ব্যাখ্যা নেই। আমার মনে হয় ইন্দ্রের মতো পুত্র হবে বলেছিল, হতে পারে। তো ইন্দ্র এলেন এবং দেখলেন এত ক্ষীণকায়, তিনি তার তর্জনী তার মুখে দিলেন এবং বললেন মাম ধাতা মানে আমি একে, আই উইল নার্স হিম, বেসিক্যালি তার যে মানে মাতৃদুগ্ধ পালনের যে পান করার যে ব্যাপারটা ছিল, সেটা আমার আঙুল থেকে অমৃত খেয়ে সেটা হয়ে যাবে। তো এই মাম ধাতা থেকে তার নাম হয়েছে মানধাতা। হ্যাঁ, এবং অবশ্যই সে একেবারে মানে ইন্দ্রের থেকে সমস্ত কিছুই পেলেন তিনি, মানধাতা, এবং পেয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠলেন এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠলেন এবং বিরাট বড় রাজা, পারদর্শী হলেন
দিব্যাস্ত্র, অভেদ্য কবচ, সেই সব। আর উনি ওই শুধুমাত্র 100টা এই সহজ 1000 বোধ হয় না, 100টা রাজস্ব যজ্ঞ করেছেন, 100টা অশ্বমেধ যজ্ঞ করেছেন। এত বড় ব্যাপার। এই হচ্ছেন মান্ধাতার জন্ম বৃত্তান্ত, এবং তারপরে তিনি কত বড় রাজা হয়েছেন সেটা আমরা সবাই জানি মোটামুটি। হ্যাঁ, এবং একটা জিনিস বলা যায় মান্ধাতার ক্ষেত্রে, মান্ধাতা কথাটা আমরা শুনেছি মান্ধাতার আমল দিয়ে। এই মান্ধাতার আমলের কথা বলিস না ভাই, তো মান্ধাতার আমলের জিনিস এটা আমার মনে হয়, মানে আমি এটার একটা রিসার্চ করছিলাম, বেসিক্যালি মান্ধাতা 2-3টে কারণে মান্ধাতার আমল বলা হয়ে যে থাকতে পারে বলে রিসার্চাররা বলছেন। একটা হলো যে কিছু কিছু মতে মান্ধাতা নাকি 3.5 লাখ বছর আগে ছিলেন, মানে কিছু কিছু মতে আর কি, ওটা ইয়েও নয়, মানে পৌরাণিক মতে। এবং সেই ক্ষেত্রে যদি ওই অতটা পুরনো হয় তাহলে সেই সময়কার, যদি সেটা নাও হয়, এটা একটা দিক, সেটা যদি নাও হয় তাহলেও এটা হলো যেই সময়কার কথা বলা হচ্ছে সেটা অনেক পুরনো সময়, এবং সেই সময় উনি একমাত্র ত্রিভুবনের রাজা ছিলেন, মানে সমস্ত কিছুর রাজা একজন উনি ছিলেন। এইটা একটা কারণ যে ওই সময় মান্ধাতার আমলের কথা বলা হয়। আরেকটা হলো ওর মানে মান্ধাতা কিন্তু যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয়েছেন, ওই জন্য উনি খুব তাড়াতাড়ি বৃদ্ধও হয়েছেন, সেই কারণেও মান্ধাতার আমলের কথা বলা হয়। এই 3-4টে মানে ভ্যারিয়েশন পেলাম আমি বিভিন্ন জায়গায়। মান্ধাতা বলে একজন সাউথে দক্ষিণ ভারতের একজন রাজাও ছিলেন মান্ধাতা, আমার মনে হয় 4th বা 5ম শতকে। হ্যাঁ, এই কথাটা এসেছিল কোনো গোল্ডেন এজে আমরা শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। যাই হোক, এবার তো গেল মান্ধাতাটা চলে গেল। এবার হচ্ছে আরেকজন, যেটা বললি সোমক। এই যে তখন প্রথম বললো যে মান্ধাতার সোমক যজ্ঞ করছেন, তো যুধিষ্ঠির যথারীতি জিজ্ঞেস করলো যে আচ্ছা মান্ধাতার গল্প তো শুনলাম, সোমক যে আরেকজন যে যজ্ঞ করছেন ওনার কেসটা কি? তো বলল যে সোমক রাজার গল্পটা খুব অদ্ভুত, এবং এই গল্পটা সত্যিই খুব অদ্ভুত। তো সোমক বলে এক রাজা ছিলেন, তিনি তার 100 ভার্যা ছিল, মানে 100 জন পত্নী। বৃদ্ধ বয়সে অনেক দিন চেষ্টা করার পর, অনেক দিন মানে তপস্যা করার পর, বিভিন্ন উপায় সাধন করার পরে ফাইনালি জন্তু নামে একটা মাত্র পুত্রের জন্ম হলো, এবং বৃদ্ধ বয়সে, তার তখন বৃদ্ধ বয়স, এবং তার রানীদেরও, তারাও আস্তে আস্তে তাদের মা হওয়ার বয়স পেরিয়ে গেছেন। এবার যথারীতি একটা পুত্র হয়েছে যার নাম জন্তু। এই জন্তু নামে এক পুত্র হয়েছে। জন্তু নামটা আমার মনে হয় তখন জন্তু নামটা এই মানে অবভিয়াসলি না হলে কেউ জন্তু নাম দেবে না কোনো পুত্রের, নিশ্চয়ই অন্য কোনো মানে আছে। তো সেই শতপত্নী, 100 জন রানী, তো 100 জনই তো মা, বিমাতা হলেও তোরা মা, তো সব আর কারোই সন্তান নেই, একমাত্র সন্তান, তাকেই বেষ্টন করে সবাই আছে, তাকে ঘিরেই সমস্ত কিছু হচ্ছে, যত আনন্দ, যত খেলাধুলা যা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, তার মানে কোনো রকমের ক্লেশ পেতে দিচ্ছে না, হ্যাঁ, কোনো রকম খুব আগলে রাখছে। হঠাৎ করে একদিন এক পিপিলিকা বা এক পিঁপড়ে তাকে কামড়ে দেয়, এই জন্তুকে, এবং কামড়ানোর সঙ্গে সঙ্গে সে কেঁদে ওঠে, এবং এই কেঁদে ওঠার সঙ্গে সঙ্গে তার এই 100 মা একসাথে কাঁদতে শুরু করে। তো এবার সোমক আর্তনা কি হলো করে ভেতরে এসে দেখে, আরে বাবা, এ তো পিঁপড়ে কামড়েছে। পুত্রকে শান্ত করে, পুত্র শান্ত হয়, তারপর চারিদিকে দেখে ব্যাপারটা, যে একটা ছেলে, এতগুলো মা, এরা তো যে কোনো কিছুতে খুবই বেশি টেনশন করে ফেলছে, এবং এই জিনিসটা তো খুব একটা শান্তির জিনিস না আমার জন্য। তার পুরোহিত ও মন্ত্রীবর্গকে ডেকে তারা বললেন যে দেখো, এই এক পুত্রের চেয়ে না পুত্র না থাকাই ভালো ছিল। এর জন্য একটা পুত্র যেন, এক পুত্রে শুধু উদ্বেগী হয়, আমার হয়, আমার রানীদের হয়। আমি মানে পুত্রের জন্যই শতবার বিয়ে করলাম, কিন্তু পুত্র হলো একটা, মানে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে বলো? আর আমার পত্নীদেরও যৌবন তো শেষ। এবার আমার পত্নীদের যৌবন তো শেষ, আমি জানি না এখন কোনো উপায় আছে কি না।
আমার মানে ব্যাপারটা তো ভালো লাগছে না, কিন্তু কোনো কি উপায় আছে যাতে আমার শতপুত্র হবে? পুরোহিত পুরো এই মানে গেছে কিন্তু পুরোহিত ও মন্ত্রীবর্গের কাছে বলতে, তো পুরোহিত তাকে বলে একটা উপায় কিন্তু আছে। উপায়টা খুব একটা সুবিধার না, কিন্তু উপায় আছে। বলছি কীরকম? বলছে একটা যজ্ঞ আমি করব, তাতে যদি আপনি আপনার এই জন্তু বলে যে সন্তান আপনার, তাকে যদি আপনি আহুতি দেন, তাহলে উইদিন সাম টাইম, মানে খুব তাড়াতাড়ি আপনার প্রত্যেক পত্নী পাবে, সন্তান পাবে, এবং শুধু তাই না, জন্তুও আবার পুনর্জন্ম নেবে। হ্যাঁ, এবং এটার মধ্যে খুব অদ্ভুত বলে যে ওই যজ্ঞাহুতির সময় যে আপনি আহুতি দেবেন, তারপরে সেই ধোঁয়ার গন্ধ, ধোঁয়ার গন্ধটা তো এই শতপত্নীর সবার নাক দিয়ে প্রবেশ করবে, তাতেই আবার তারা কনসিভ করে ফেলবেন, তারা গর্ভবতী হবেন। তো এবার ও একটু ভাবে যে এটা কী ধরনের, মানে এটা কি হবে, এটা হবে। তো বলছে চিন্তা করবো না, জন্তু আবার কিন্তু জন্ম নেবে, তার পিঠে একটা কোনো মানে সোনার মতো একটা চিহ্ন থাকবে পিঠে। রাজা একটু চিন্তা ভাবনা করে সম্মত হন যে ঠিক আছে, পুরোহিত যখন বলছেন নিশ্চয়ই। এবার আমাদের রাজপত্নীরা তো মেনেই নিতে পারে না ব্যাপারটা, এই কী রে বাবা, এটা কি হবে। তার হাত ধরে বিলাপ করতে থাকে, চিৎকার করতে থাকে, এবং কিছুতেই মানে তাকে যেতে দেবে না, এরকম একটা অবস্থা। তো পুরোহিত বালককে টেনে নিয়ে চলে যায় এবং কেটে ফেললেন, এবং তার বসা দিয়ে মানে যাই না কি এক্স্যাক্টলি বলা হচ্ছে, যাই হোক তাকে কেটে ফেলেন, এবং তারপর যথাবিধি যা যা হোমযজ্ঞ হয় তাকে আহুতি দিয়ে হোমযজ্ঞ করা হলো, এবং তার গন্ধ আঘ্রাণ করে কিন্তু সঙ্গে সঙ্গে রাজপত্নীরা শোকার্ত হয়ে পড়ে গেলেন ভূমিতে। যেই পড়ে গেলেন সবাই কিন্তু গর্ভবতী হলো যথাকালে সমক শতপুত্র লাভ করলেন। জন্তু ওই সোনার চিহ্ন ধারণ করে তার মানে যে আগের মা ছিল সেই মায়ের গর্ভ থেকেই তিনি আবার জন্মগ্রহণ করলেন। এটা তো হয়ে গেল। এরপর কি হলো বলো? এবার এই 100 পুত্রের মধ্যে কিন্তু জন্তুই সবচেয়ে সে অর্থে কাবিল, সবচেয়ে গুণী ছেলে। তো যাই হোক, এগুলো হলো তারপর কালে কালে বৃদ্ধ হয়ে তো ইনি মারা গেলেন, রাজা সমক। মারা গিয়ে যখন ওপরে উঠলেন ধর্মরাজের এখানে, গিয়ে দেখলেন যে কুলপুরোহিত যে সে নরকে জ্বলছে। তো ধর্মরাজকে প্রথমে ওনাকে জিজ্ঞেস করলেন যে কী হলো। বলে যে আপনাকে বুদ্ধি দিয়েছিলাম যে ছেলেকে আহুতি দিয়ে 100 পুত্রের জনক হতে, তার জন্যে আমার এটা হচ্ছে, এই পাপের আমি ফল ভোগ করছি। ধর্মরাজকে বললেন যে ধর্মরাজ, এটা তো আমার জন্যে করেছে, এটা তো তার কোনো দোষ নেই। দোষ বা যদি তার দোষ হয়েও থাকে, আমিও সমান দোষে দোষী। এবং শুধু তাই না, ও প্রথমে বলে যে আপনি ওনাকে স্বর্গে পাঠিয়ে দিন, আমাকে নরক যন্ত্রণা দিন। তখন ধর্মরাজ বলেন না, আপনার পুণ্য আছে অনেক, আপনাকে সেটার ফল আপনি পাবেন। হ্যাঁ, এবং এখানে একটা কথা আছে, যে এই শ্লোকটাও বললাম, সেটা হলো যে যার কর্ম তাকেই ভোগ করতে হবে, তার ফল তাকেই ভোগ করতে হবে, অন্য কেউ সেটা নিয়ে নিতে পারে না। এটা তো কর্মসিদ্ধান্তের একবারে গোড়ার কথা। তো কিন্তু সমক বললেন না, আমার জন্যে আপনি যদি আমাকে সরিয়ে আমাকে না দিতে পারেন, তাহলে আমাকেও এই যন্ত্রণা ভোগ করতে দিন, কারণ আমি নিজে মনে করছি আমিও সমানভাবে দোষী। তো বললেন ঠিক আছে, তাহলে যতদিন ইনি নরক যন্ত্রণা পাবেন ততদিন আপনিও নরক যন্ত্রণা পাবেন, সেটা শেষ হলে পরে তখন আপনার যে কর্মফল সেটা আপনি কিন্তু পাবেন এরপর। তো রাজা সমক তার কুলপুরোহিতের সাথে, কুলপুরোহিতের নামটা দেয়া নেই, তার সাথে এই নরক যন্ত্রণা ভোগ করলেন, এবং তারপর গিয়ে তিনি তার ফলও, মানে তার নিজের কর্মফলও তিনি পেয়েছিলেন স্বর্গে। এই হচ্ছে রাজা সমকের ঘটনা। এবং এই ঘটনার মধ্যে খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে যে আমরা যখন সাইকোলজির বা সাইকোঅ্যানালিসিসের চ্যাপ্টারগুলো করছিলাম, তখন একটা বলছিলাম যে একদম ট্রমা ছাড়া বাচ্চা বড় হওয়াটাও কোনো কাজের কথা নয়, সেটারও একটা কিন্তু এখানে হালকা ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছে যে বেশি প্রোটেক্টেড যদি হয়, তাহলে সেটা হলেও কিন্তু শিশু আর বড় হয়ে মানে
সমাজকে বা পৃথিবীকে সম্মুখীন হওয়ার জন্য কিন্তু সে প্রস্তুত হয় না। কাজেই সেক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা প্রয়োজন, একটু আধটু ট্রমা দিতে হবে। এটার মধ্যে একটা ডাইকোটমিও আছে, সেটা হলো যে ধর সিম্পল জিনিসপত্র যেরকম যে একটা বড় লাভের জন্য একটা ছোট আহুতি, এটা কিন্তু আজকের দিনের পৃথিবীতেও কন্টিনিউয়াসলি চলছে, এবং সেক্ষেত্রে সেটা যে ঠিক নয়, মানে ফাইনালি কিন্তু নরক যন্ত্রণা বলছে কিন্তু যে উনি কিন্তু পাপই করেছেন, সেই পাপের ফলই পাচ্ছেন। সে 100 পুত্র জন্ম দিল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, একটা প্রাণ ইজ ইম্পর্টেন্ট। এটা কিন্তু এখানে খুব মানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। খুবই ঠিক কথা যে একটা প্রাণ খুব ইম্পর্টেন্ট, তুমি একটা প্রাণও ধ্বংস করতে পারো না ফর আ গ্রেটার গুড। না, একদমই পারো না। যেটা আজকের দিনে ধর আমি বলছি, এটা কর্পোরেট সেটিংসে অনেকের মানে একজনের চাকরি ছাড়িয়ে দিয়ে অনেক, কর্পোরেট কেন, রাজনীতিতেও তাই আছে, সমাজে সব একই জায়গায় জিনিস আমরা বারবার, মানে অনেকেই যুক্তি দেন যে বড় লাভের জন্য ছোট স্যাক্রিফাইস করাটা করতে পারা যায়, কিন্তু ওই ঘটনাটাকে তার মেরিটে দেখো, তাই না? ধর একটা রাজপথ তৈরি হবে, তার জন্য তুই 10,000 লোকের কে উৎখাত করে দিলি, কারণ এই রাজপথটা তৈরি হলে 1 লক্ষ লোকের সুবিধে হবে, কিন্তু ওই 10,000 মানুষের জীবন এবং তাদের বসতিটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদমই তাই। এবং শুধু 10,000 মানুষ নয়, যদি 10,000 গাছও কাটা হয়, সেই গাছেরও যে প্রকৃতির উপর যা এফেক্ট ছিল, সেই এফেক্টটা তো সরলো, এবং প্রচুর মানুষের ক্ষতি হলো আলটিমেটলি। সেটা তো আমাদের চারিদিকে সবসময় চলছে, এবং মহাভারতকে এই কারণেই খুব রেলেভেন্ট লাগে যে মহাভারতের প্রত্যেকটা গল্পই, প্রত্যেকটা ঘটনাই কোথাও না কোথাও তুই রিলেট তো করতেই পারবি কোনো না কোনোভাবে। বান্ধবতার গল্পটাতে আলাদা করে রিলেট করার কিছু নেই। বান্ধবতার গল্পটাতে শুধু এইটুকু বোঝা যায় যে গর্ভ যন্ত্রণা ভোগ করার ক্ষমতা বোধহয় পুরুষদের নেই, এটা বোধহয় পরিষ্কার করেই উনি বলে দিয়েছেন। আর মদ, মানে 4টে বিষয়, আসক্তির জায়গা থেকে একটু সরে থাকাই ভালো, তাতে অনেক সুবিধে বিভিন্নভাবে হয়। এই মোটামুটি আজকের আমাদের টেক অ্যাওয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে এপিসোডটা। কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, কারণ কমেন্ট করলে এই ভিডিওটার এঙ্গেজমেন্ট বাড়ে এবং বিভিন্ন মানুষের আরও বেশি মানুষের কাছে এটা পৌঁছয়। যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ একটা ভালো লাগছে, কোনো একটা ইমোজি, কোনো একটা জাস্ট 2টো লাইন, কতটুকু সময় লাগে, জাস্ট একটা কমেন্ট করে দিন, আর লাইক বলে বাটনটা এটা একটু প্রেস করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সোল কানেকশন এপিক। আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ টাটা।